আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি। আজকের ক্লাসটি হচ্ছে হাইপোথেসিস টেস্টিং অর্থাৎ অনুকল্প বা পূর্বানুমান যাচাই। অনুকল্প বা পূর্বানুমান হচ্ছে প্লেসড আননোন ফ্যাক্টস অফ দ্য প্রবলেম টু এক্সপ্লেইন রিলেশনশিপ বিটুইন দেম। বিজ্ঞানী কেডি বেইলির মতে পূর্বানুমান হচ্ছে এমন একটি অস্থায়ী ব্যাখ্যা যার প্রয়োজনীয় প্রমাণ প্রচ্ছন্ন হলেও বর্তমান। হাইপোথেসিস টেস্টিং অর্থাৎ পূর্বানুমান যাচাই, এই যাচাই পদ্ধতি দুই প্রকারের হয়ে থাকে, পরামাত্রিক যাচাই এবং অপরামাত্রিক যাচাই। যদি কোনো তথ্য বিশ্ব বা তথ্য সমগ্র আগে থেকেই ধারণা থাকে তাদেরকে বলা হয় পরামাত্রিক যাচাই, আর যে সকল তথ্য সমগ্র বা তথ্য বিশ্ব আগে থেকে কোনো ধারণা থাকে না তাদেরকে বলা হয় অপরামাত্রিক যাচাই। পরামাত্রিক যাচাই এর মধ্যে রয়েছে কাই স্কোয়ার টেস্ট, জেড টেস্ট, টি টেস্ট, অ্যাপ টেস্ট ইত্যাদি। এই পরামাত্রিক যাচাইয়ের মধ্যেই আমি তোমাদের কিছু কোয়েশ্চেন এর সমাধান করেছি ইতিপূর্বে। তোমরা জানো যে কাই স্কোয়ার টেস্টের মধ্যে অন্যতম, আমি কাই স্কোয়ার টেস্টের ম্যাথ তোমাদেরকে দিয়েছি। এখন আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব মূলত জেড টেস্টটা কীভাবে বের করতে হয় এবং জেড টেস্ট কেন করা হয়। অর্থাৎ জেড টেস্ট হচ্ছে একটি হাইপোথেসিস টেস্টিং এবং এর যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কি পরামাত্রিক টেস্টিং। তাহলে এই পরামাত্রিক যাচাই এর মধ্যে জেড টেস্ট কখন করা হয়? যদি কখনো কোনো নমুনার আয়তন 30-এর বেশি হয়। নমুনার আয়তন কি 30-এর বেশি হলে, অর্থাৎ নমুনার আয়তন বৃহৎ হলে এই কল্পনা মূলত এই জেড টেস্ট করা হয়। তাহলে এই জেড টেস্ট করার জন্য আমি একটি ম্যাথ তোমাদের নিয়েছি, একটি নমুনা কোয়েশ্চেন বলতে পারো, যেখানে উল্লেখ করা আছে যে 35 জন শিশুকে পরিপূরক খাবার দেয়, তাদের গড় ওজন 22 কেজি। তাহলে প্রথম কতজন শিশুর কথা উল্লেখ করা আছে? 35 জন শিশুকে পরিপূরক খাদ্য দেয়, তাদের গড় ওজন 22 কেজি এবং পরিমিত ব্যবধান 2 কেজি। অর্থাৎ 35 জন শিশুকে যখন পরিপূরক খাদ্য দেয়া হয়, খাবার দেয়া হয়, তখন তাদের গড় ওজন হয় 22 কেজি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় 2 কেজি। কিন্তু একই বয়সে 40 জন শিশুকে স্থানীয় খাদ্য দেয়াতে গড় ওজন 20 কেজি এবং পরিমিত ব্যবধান 1.5 কেজি হয়। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ভিন্ন, আবার খাদ্যর ধরন ভিন্ন হওয়ায় এর ওজনও কি ভিন্ন, গড় ওজনটিও ভিন্ন। তাহলে এই ছিল একটি কোয়েশ্চেন, যেখানে আমরা এটাকে বলতে পারি যে একটা তথ্য গবেষণা করেছে, সেই গবেষণা থেকে গবেষণার পরিপ্রেক্ষিতে এখানে এই তথ্যগুলো উল্লেখ করা আছে। অর্থাৎ আমরা এখান থেকে কিছু বিষয় জানলাম আগে থেকেই। এখন দেখো কোয়েশ্চেনটা কি, শিশুদের দুটি গ্রুপের মধ্যে পার্থক্যর জন্য পরিপূরক খাদ্য দায়ী কি? তাহলে তাদের মধ্যে যে একটা ব্যবধান, পরিমাণগত যে একটা ত্রুটি বের হয়েছে, যে পার্থক্য আমরা বলতে গেলে, যেখানে প্রথম শিশু 35 জন শিশু এবং পরবর্তী 40 জন শিশুর মধ্যকার যে পার্থক্যটা তৈরি হলো, সে পার্থক্যটা যে পরিপূরক খাদ্যের জন্য দায়ী কিনা। তাহলে এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, একটা হচ্ছে নাস্তিক কল্পনা, একটা হচ্ছে বিকল্প কল্পনা। তাহলে দেখো এখানে যে তথ্যগুলো সাজানো আছে, সেই তথ্য অনুযায়ী আমরা যদি বলি যে তাৎপর্যপূর্ণ কিনা, যদি তাৎপর্যপূর্ণ না হয় তাহলে আমরা বলতে পারি এটি নাস্তিক কল্পনা। তাৎপর্যপূর্ণ না হলে সেটি কি নাস্তিক কল্পনা, আর তাৎপর্যপূর্ণ হলে এটি বিকল্প কল্পনা হিসেবে ধরা হবে। তাহলে এই শিশুদের দুটি গ্রুপের মধ্যে পার্থক্য পরিপূরক খাদ্য দায়ী কি? এই যদি খাদ্য দায়ী হয় তাহলে নাস্তিক কল্পনা, তাৎপর্যপূর্ণ যেই পূর্ণ নাস্তিক কল্পনা রয়েছে, অর্থাৎ নাস্তিক কল্পনাটি বাতিল হবে। যদি পার্থক্য হয়, শিশুদের দুটি গ্রুপের মধ্যে পার্থক্য হয়, তাহলে আমরা বলতে পারি নাস্তিক কল্পনা কি বাতিল হবে। আচ্ছা যাই হোক, সেই জেড টেস্টটা কীভাবে করা হয়? জেড টেস্ট করার জন্য অনেকগুলো ফর্মুলা রয়েছে। এখন দেখো আমরা কিভাবে বুঝবো যে আসলে কখন কোন ফর্মুলাটি নিতে হবে। অবশ্যই কোয়েশ্চেনের ধরন, উদ্দীপক অনুসারে আমাদের মানগুলো নিতে হবে। এখানে এই মানগুলো বিভিন্ন সিস্টেমে দেয়া থাকে। এখানে আমরা যে মানগুলো পাই, আমি তোমাদেরকে যদি একটু সাজিয়ে লিখে দিই। দেখো এখানে প্রথমে পেয়েছি 35 জন শিশু, 35 জন, অবশ্যই এটা সংখ্যা বোঝানো হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি N1 হচ্ছে 35, N1 হচ্ছে কি 35 এবং N2 হচ্ছে 40। তাহলে যেহেতু এখানে গড় ওজন বলেছে 22 কেজি, তাহলে গড় ওজন 22 কেজি, তাহলে এটার মান মূলত কিসের মান? এটা গড় বলেছে, তাহলে আমরা গড় হিসেবে x1 বার নিয়ে নিলাম 22 কিলোগ্রাম
এবং x2 বার গড় হিসেবে নিয়ে নিলাম 40 জনের জন্য 20 কিলোগ্রাম। এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে প্রথমটা 2 কেজি, তাহলে আমরা বলতে পারি S1 হচ্ছে 2 কিলোগ্রাম এবং S2 হচ্ছে কি 1.5 কিলোগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি কি মান পেলাম, সংখ্যা পেলাম, গড় পেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম অর্থাৎ পরিমিত ব্যবধান পেলাম। তাহলে পরিমিত ব্যবধান যেহেতু দেয়া রয়েছে, আরও 2টা সেকশনের কথা উল্লেখ করেছে, 2টা তথ্যকে তারা উল্লেখ করেছে, যেটা কম্পেয়ার করেছে যে আসলে কি ঘটনাটা ঘটেছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এই তথ্য মোতাবেক আমরা কোন ফর্মুলাটি নিতে পারি সেটি নেওয়া লাগবে। এখানে আমি তোমাদেরকে কিছু ফর্মুলা চিত্র আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখো যে ফর্মুলাগুলো পাশে দেওয়া রয়েছে। সেই ফর্মুলা থেকে কখন কোনটা নিবে সেটা তোমরা মনে রাখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে এখানে আমরা জ্যাড টেস্টটা যদি আমরা বের করি, জ্যাড টেস্টের ফর্মুলাটা আমাদের কি হবে, তাহলে অবশ্যই হবে x1 বার মাইনাস x2 বার মডুলাস দিয়ে দিই √/(s1 স্কোয়ার বাই n1 প্লাস s2 স্কোয়ার বাই n2। এখন দেখো আমরা এগুলোর যদি মান বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জ্যাড টেস্টের মানটি পাবো। তারপরে আমরা এটি একটা সংশয় মাত্রার সাথে মিল রেখে তারপরে আমরা যে বায়োলজিক্যাল যে ডেটার বা তথ্য রয়েছে সেই তথ্যর সাথে কম্পেয়ার করে আমরা সেই ফিশারে যে ছক থাকে সেই ছকের সাথে কম্পেয়ার করে আমরা এটা ব্যাখ্যা দেবো আসলেই কি এই দুটি গ্রুপের মধ্যে যে একটা পার্থক্য ক্রিয়েট হয়েছে, এই পার্থক্যটা পরিপূরক খাদ্যের জন্য দায়ী কিনা, বা নাস্তি কল্পনা বাতিল হয় কিনা, কিংবা তাৎপর্যপূর্ণ হয় কিনা তথ্যটি। তাহলে দেখো আমরা এখানে প্রথমে x1 পেলাম 22 কিলোগ্রাম মাইনাস x2 পেলাম 20, তাহলে এটা বিয়োগ করলে কত পাওয়া যায়, 2 পাওয়া যায়। এখানে দেখো এখানে মূলত মডুলাস বলতে এখানে ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য না, সো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় বড় ছোট হলে এখানে মাইনাসের একটা প্রবলেম ক্রিয়েট হয়, এই জন্য আমরা এখানে মডুলাসটা দিয়ে দিলাম। পরবর্তীতে দেখো S1-এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে 2 কিলোগ্রাম 2 স্কোয়ারে 4 বাই n1 হচ্ছে 35 প্লাস 2 স্কোয়ারের পরে S2 হচ্ছে 1.5 স্কোয়ার। তোমরা জানো যে 1.5 স্কোয়ার করলে কত আসে, n2 মান হচ্ছে অনলি 40। তাহলে এটাকে আমরা √/() করে দেব। এখন যে ক্যালকুলেশনগুলো আমরা যা পাই সেটি হচ্ছে জ্যাড টেস্টের মান, খুবই ইজি কিন্তু বিষয়টা। তাহলে আমরা জ্যাড টেস্টের মান পেলাম, দেখি ক্যালকুলেশন করে 22 - 20 ডিভাইডেড বাই √/(। তাহলে আমরা এখানে যে মানটি পাই সেটি হচ্ছে 4.843। দেখো এখন যে মানটি আসছে এই মানটি আমরা ফিশারের ছকের সাথে তুলনা করে যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা 1% সংশয় মাত্রার সাথে যদি তুলনা করি 1% সংশয় মাত্রা আমাদের মান আসে 2.5 সামথিং, ঠিক আছে। তাহলে 2.5 এটা অথবা 5, এই যে মানটি 1% সংশয় মাত্রায় ছকের যে মান রয়েছে সেই ছকের মান থেকে আমাদের যেই পর্যবেক্ষিত মান পরীক্ষিত মান সে মানটি বেশি হয়েছে, তাই আমরা বলতে পারি যে এখানে নাস্তি কল্পনা বাতিল হবে, কেননা এখানে যেই মানটি আমরা বের করেছি সেই মানটি 1% সংশয় মাত্রার তুলনায় বেশি, তাই আমরা বলতে পারি এখানে নাস্তি কল্পনা বাতিল। এবং এখানে তাৎপর্যপূর্ণ রয়েছে দুটি তথ্যের মধ্যে, শিশুদের দুটি গ্রুপের মধ্যে পার্থক্যের জন্য পরিপূরক খাদ্য অবশ্যই দায়ী হবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের একদম প্রথম ক্লাসটি বলতে গেলে হাইপোথেসিস টেস্টিংয়ের, যে আমরা কাই স্কোয়ারটা করে যেই কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম সেই কোয়েশ্চেনটা মূলত এই টপিকের হলেও আমরা এই টপিকে আরও বিস্তারিত কিছু ক্লাস আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তবে এই ক্লাসগুলো সাধারণত আমাদের ফেসবুক বা ইউটিউবে পাওয়া যাবে না, সেটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। আর এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের মন্তব্যগুলো বলবে যে আসলে এই ক্লাসগুলো কি কতটুকু তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আশা করি আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার নিশ্চয়ই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।